স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। বাগেরহাট থেকে কাঠের তৈরি বাড়ি যাচ্ছে বেলজিয়ামে। মেহগনি কাঠের প্রতিটি বাড়ি রপ্তানি হচ্ছে ৮০ লাখ টাকায়। এতে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। অপ্রচলিত রপ্তানি পণ্য হিসেবে প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের রাষ্ট্র বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাগেরহাটের তৈরি কাঠের বাড়ি। এই বাড়ির অবকাঠামো থেকে শুরু করে ছাদও হবে কাঠের। বেলজিয়ামের একটি ইকো রিসোর্টের জন্য ১১০টি বাড়ি তৈরির অর্ডার পেয়েছেন বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার নামের একটি প্রতিষ্ঠান। সদর উপজেলার কর্রি গ্রামের কারখানাতে তৈরি হচ্ছে ১১ মিটার লম্বা ও সোয়া ৪ মিটার চওড়ার প্রতিটি বাড়ি। সঙ্গে থাকছে কাঠের আসবাবপত্র। আমাদের একটা ঘরে এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি। ভাইব্রেটর মারার পরে যে সময় পুরো ক্লিন হয়ে যায়, তারপরে হচ্ছে আমরা এগুলো ফিটিং করি। এখানে আমি যে স্যালারি পাই আসলে তাতে আমার সংসার চলে যায়। আমি খুব ভালোই আছি। কারখানা কর্তৃপক্ষ বলছে বাড়ির বিভিন্ন অংশ ছোট আকারের কন্টেইনারে ভরে জাহাজে পাঠানো হবে বেলজিয়ামে। আগস্ট মাসের থেকে আমাদের মাল বেলজিয়াম যাওয়া শুরু করবে। এখানে প্রায় এখন পর্যন্ত ১-১৫০ লোক কাজ করতেছে। ফুল স্কেলে যখন কাজ চলবে তখন প্রায় ২০০ লোকের এখানে কর্মসংস্থান হবে। বিসিকের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থাতে অবশ্যই সহযোগিতা করব এবং আমরা সর্বদাই বিসিক কর্তৃপক্ষ, বিসিক পরিবার তার পাশে আছে এবং অন্যান্য উদ্যোক্তারাও আশা করি যে তাকে দেখে উদ্বুদ্ধ হবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সোমবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একথা জানান। তিনি জানান, পিটিআই দলটির বিরুদ্ধে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাওয়ার অভিযোগ প্রমাণিত এবং গত বছরে দলটির নেতৃত্ব ও সমর্থকদের সামরিক স্থাপনায় হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হবে। সংবাদ সম্মেলনে আতাউল্লাহ বলেন, কেন্দ্রীয় সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে। যুক্তরাজ্যের লেবার পার্টি ক্ষমতায় আসায় অভিবাসীরা কিছুটা স্বস্তিতে রয়েছেন। অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে তাদের আশা। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগের সরকারের রুয়ান্ডা নীতি বাতিল ঘোষণা করেছেন। অর্থনৈতিক সংকটের পাশাপাশি যুক্তরাজ্যের অন্যতম প্রধান সমস্যা অভিবাসন প্রত্যাশীদের ঢল। এবারের নির্বাচনে অভিবাসন ইস্যুকে বেশি গুরুত্ব দিয়েছে লেবার পার্টি। প্রচারের সময় অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় ব্যবস্থা পুনর্গঠনের ঘোষণা দেয় দলটি। লেবার নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ায় কিছুটা স্বস্তিতে আছে অভিবাসীরা। সরকার পরিবর্তন হওয়ায় আমি খুবই আনন্দিত। সুনাক অভিবাসন নীতি ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের লাগাম টেনে ধরা দরকার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অভিবাসীরা বলছেন তারা সার্বিক বিষয় নিয়ে চিন্তিত নন। আমি ভারতীয়, তাই বলে ভারতীয় বংশোদ্ভূত কাউকে ভোট দেব তা নয়। যে দেশের জন্য কাজ করবে, পরিবর্তন আনবে, তাকেই আমি ভোট দিয়েছি। অভিবাসন ইস্যুতে ঋষি সুনাক সরকারের সবচেয়ে কঠোর ও বিতর্কিত পদক্ষেপ ছিল রুয়ান্ডা নীতি ঘোষণা। এর আওতায় অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে না রেখে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। লেবার নেতা কিয়ার স্টারমার ক্ষমতা গ্রহণ করেই এই নীতি বাতিল করে দেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। এক রাতের ব্যবধানে নিজেদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে আর্জেন্টিনা ও স্পেন। তাই স্পেনের রাজধানী মাদ্রিদ আর আর্জেন্টিনার বুয়েন্স আইরেস পরিণত হয়েছে আনন্দ উল্লাসের নগরীতে। রোমাঞ্চকর এক ফাইনাল, যে ফাইনালের শেষ হাসিটা আদায় করে নিয়েছে লাউতারো মার্টিনেজের গোল। আর এমন জয়ে পুরো আর্জেন্টিনায় বইছে উল্লাসের বন্যা। ৪ বছরের মধ্যে তৃতীয় বড় শিরোপা জয় উদযাপনে রাতের আধারকেও বর্ণিল করে তোলেন আর্জেন্টাইনরা। ৩৬ বছরের অপেক্ষা গুছিয়ে ২০২২ বিশ্বকাপ জয়ের পর লাখো মানুষের ঢল নেমেছিল বুয়েন্স আইরেসে। এবার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জেতার পরও ব্যতিক্রম ঘটেনি। কনকনে শীতের রাতেও পরিবার পরিজন নিয়ে সবাই নেমেছেন রাস্তায়।
মেসিকে আমার ছবিটি উপহার দিতে চাই, তাকে জানাতে চাই আমি তার কত বড় ভক্ত। সত্যি অন্যরকম অনুভূতি। আর্জেন্টিনার এমন বিজয়ের সাক্ষী হতে পেরে আমি সত্যি আনন্দিত। অন্যদিকে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে 12 বছর পর ইউরো শিরোপা ঘরে তুলেছে স্পেন। তাই বার্লিন স্টেডিয়ামে স্পেনের বিজয়ের আনন্দে ভাসে সমর্থকরা। এই সময় উৎসবের দেশে পরিণত হয় স্পেন। শহর থেকে শহরে, পথ থেকে পথে তখন বয় উচ্ছ্বাসের জোয়ার। মধ্যরাতেও স্পেন পরিণত হয় উৎসবের দেশে। পুরো আসর জুড়ে এবার স্পেন দুর্দান্ত খেলেছে, তার পুরস্কারই পেয়েছি আমরা। উইলিয়াম রদ্রিগোদের হাত ধরে 12 বছর পর শিরোপা জিতেছি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজধানীর মাদ্রিদে সবচেয়ে বড় জমা ছিল কোলন স্কয়ারে। সব ধরনের উদযাপন সাধারণত এই আঙিনাতেই হয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জার্মান ফরওয়ার্ড টমাস মুলার। 34 বছর বয়সী টমাস মুলার দেশের মাঠে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেকে মেলে ধরার তেমন সুযোগই পাননি। 2010 সালে আন্তর্জাতিক ফুটবলে পথ চলা শুরু করেন মুলার। অভিষেকের বছরে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার পুরস্কারের সাথে টুর্নামেন্টের তরুণ সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তার হাতে। পরের আসরেই আর্জেন্টিনার হৃদয় ভেঙে তারা ঘরে তোলে চতুর্থ বিশ্বকাপ ট্রফি। সব মিলিয়ে জার্মানির হয়ে তৃতীয় সর্বোচ্চ 131 ম্যাচ খেলেছেন মুলার। 45 গোল করেছেন তিনি, সেই সঙ্গে সতীর্থদের 41 গোলে রেখেছেন অবদান। নওগাঁয় বাণিজ্যিকভাবে পুকুরে অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছ চাষ বাড়ছে, তবে মাছ পরিবহনে বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছেন খামারিরা। বাসা কিংবা হোটেল, এমনকি অফিসের অ্যাকুরিয়ামেও এখন শোভা পাচ্ছে হরেক রকমের রঙিন মাছ। বর্তমানে শৌখিন মানুষের মনের কোণে জায়গা করে নিয়েছে এই অর্নামেন্টাল ফিশ। নওগাঁ জেলার সদর, আত্রাই, বদরগাছি, ধামইরঘাট সহ বিভিন্ন উপজেলায় সাধারণ মাছের সাথে পুকুরে চাষ হচ্ছে এই রঙিন মাছ। বাহারি কই কার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ, মলি ও গাপ্পি মাছের চাহিদা বেশি থাকায় বাণিজ্যিকভাবেই হচ্ছে এর চাষ। পুকুরে লাল মাছ যখন খেতে দেয় ভেসে ওঠে, দেখতে অনেক সুন্দর লাগে। শখের বশে এই মাছ চাষ করে লাভবান হচ্ছেন অনেকে। আমি নওগাঁ থেকে বদলগাছিতে আসছি, রঙিন মাছ চাষটা কিভাবে করছে সে চাষ দেখা এবং মাছ কেনার জন্য। বিশেষ করে কই কার্প, কমেট, এটা আমরা পুকুরে রেনে উৎপাদন করেছি। সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় অর্নামেন্টাল বা বাহারি মাছ চাষে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে পরিবহন ব্যবস্থা উন্নত হলে এই মাছ চাষ আরও লাভজনক হতো বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। যদি বিপণনের জন্য এটা পাঠাতে চাই সেক্ষেত্রে কুরিয়ারের উপরে নির্ভর করতে হয়। তো কুরিয়ারে বিশেষায়িত আসলে নাই, পরিবহন ব্যবস্থা নেই, যার ফলে দেখা যাচ্ছে অনেকটা ঝুঁকি বহন করে। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই অ্যাকোরিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। বাজারে দাম ভালো থাকায় এই মাছ চাষে আগ্রহী হচ্ছেন শিক্ষিত বেকার যুবকরাও। দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। সবগুলো পত্রিকায় দর্শক যেটি দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই শিরোনাম করেছে। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। ঢাকা মেডিকেলে ভর্তি 297 শিক্ষার্থী, হামলা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। সাজোয়া যানসহ পুলিশের সতর্ক অবস্থান। একটু যদি আমরা দেখি যে রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরা হয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা, বিএনপির পক্ষ থেকে বক্তব্যটি তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি সুনাম দেখতে পাচ্ছি ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা রাজপথে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না প্রধানমন্ত্রী, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে দফায় দফায় হামলা সংঘর্ষ গুলি,
কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দফা সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে আজ বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশ ডেকেছেন শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে আজ দুপুরে সমাবেশ ডেকেছে ছাত্রলীগও। ঢাকায় হামলাকারীদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র। পিস্তল দিয়ে গুলি ছুটতে দেখা যায় অন্তত 5 জন অস্ত্রধারীকে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের যে আন্দোলন চলমান ছিল সেটির বিষয়ে তারা একটি শিরোনাম করেছে, প্রত্যয় কর্মসূচি পেছানো, এক ধাপ অগ্রগতি, তবে শিক্ষক আন্দোলন চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তার কার্যালয় থেকে যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেটি তুলে ধরা হয়েছে। আজকের পত্রিকা শিরোনাম করেছে, শিক্ষার্থীদের উপর বেপরোয়া হামলা, কোটা সংস্কার আন্দোলন নিয়ে মূলত তাদের এই শিরোনাম। একটি উত্তাল চিত্র দেখতে পাচ্ছি ফটো ফিচারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, আহত 2 শতাধিক, বেধড়ক পেটায় ছাত্রলীগ, ছিল বহিরাগতরাও। বুয়েট, ঢাকা মেডিকেল ও ইডেন এলাকাতেও সংঘর্ষ, ঢাকা মেডিকেল এলাকায় ককটেল বিস্ফোরণ। আরেকটি শিরোনাম যেটি রয়েছে, দুর্নীতি রোধে এনবিআরে আবাসিক পরামর্শক বসাতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রস্তাবে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কর ফাঁকিও দুর্নীতি ধরতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি। এজন্য একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফটো ফিচারে তারই চিত্র দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি, রাজাকারদের অত্যাচারের কথা তারা জানে না, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ হয়নি। এছাড়াও জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য দেখতে পাচ্ছি, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এই বক্তব্যটি তিনি দিয়েছেন। দৈনিক সমকাল শিরোনাম করেছে, ঢাবিতে ছাত্রলীগের হামলা, কোটা সংস্কার আন্দোলনে যে বিষয়গুলো আসলে তারা তুলে ধরেছেন। 3 শতাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালেও ধাওয়া। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ আজ, গুলি, ককটেলে প্রকম্পিত ক্যাম্পাস। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশ। একটু যদি আমরা নজর দিই, অভিমত দিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সরকার চাইলে মুহূর্তে এই সমস্যার সমাধান সম্ভব। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, সংঘর্ষে ক্যাম্পাস, রণক্ষেত্র, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। ঢাবিতে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, হেলমেট পরে গুলি, আহত 300, জাবিতে আহত শতাধিক, মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা। তালা ভেঙে ইডেন ছাত্রীদের মিছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবি, বেরোবি, ইবি, চট্টগ্রাম ও কুড়িগ্রামে হামলা। ফটো ফিচারে হামলার একটু চিত্র আমরা দেখতে পাচ্ছি। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে, নিজেদের টাকায় নিজস্ব প্রকৌশলী দিয়ে নির্মাণ হয়েছিল তিস্তা ব্যারেজ। বিশেষজ্ঞদের মতামত রয়েছে এটি নিয়ে। এছাড়া শিরোনামে রয়েছে, কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত 3 শতাধিক। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে এগুলোই ছিল আমার হাতে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।